হ্যালো এভরিওয়ান, হাউস অফ টেলসের নতুন বেড়ানোর গল্পে সবাইকে অনেক স্বাগত। আজ আমাদের তোড়জোড় দেখে একদম ভাববেন না আমরা লং ড্রাইভে যাচ্ছি। বিগত কয়েক বছরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভেকেশন বা ট্রাভেলের কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা সবাই সবসময় ওরকম আগে থেকে রিজার্ভেশন করে 5-7 দিন ছুটি আর বাক্স প্যাটরা নিয়ে বেরোতে পারি না। ভ্রমণ পিপাসু মনের খোরাক হিসেবে তাই এসেছে উইকেন্ড ট্রিপ, স্টেকেশন আর ডেকেশনের কনসেপ্ট। আমাদের আজকের গল্প সেরকমই একটা ডেকেশন। যাচ্ছি আমরা কলকাতার খুবই কাছে দক্ষিণ 24 পরগনা জেলার বাওয়ালি রাজবাড়িতে। বাওয়ালি রাজবাড়ি ইউটিউবের দৌলতে এখন খুব পরিচিত একটা নাম। কেবলমাত্র ইউটিউব কেন বলবো, সিনেমার শুটিং, সেলিব্রিটি ওয়েডিং এসবের দৌলতেও বাওয়ালি রাজবাড়ির এখন বেশ পরিচিতি। আমরা যাচ্ছি খিদিরপুর হয়ে মহেশতলা থেকে নিলাম সম্প্রীতি ফ্লাইওভার। এই সম্প্রীতি ফ্লাইওভার হলো লংগেস্ট ফ্লাইওভার ফ্রম কলকাতা, যেটা কানেক্ট করছে বাটানগর। তারপর শ্যামপুর হয়ে পৌঁছানো যাবে বাওয়ালি রাজবাড়ি। আর বাই ট্রেন আসতে হলে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসুন বজবজ, সেখান থেকে অটোতে বাওয়ালি। বলে রাখি, রাজবাড়ি সংলগ্ন রাস্তাটা কিন্তু খুবই সংকীর্ণ। পৌঁছানোর সাথে সাথে এখানে অপেক্ষা করছিল রাজকীয় অভ্যর্থনা, একেবারে প্রদীপ চন্দন সহযোগে সাবেকি অতিথি আপ্যায়ন। অনেক ভিডিও ছবি দেখেছি এই রাজবাড়ির, অনেক এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি। চলুন দেখি কেমন হয়। আগেই বলেছি আমরা এখানে রাতে থাকবো না, এসেছি আমরা ডেকেশনে। তবে সঙ্গে যেহেতু একটা ছোট বাচ্চা আছে, আমরা একটা রুম বুক করেছি। সেটা সম্বন্ধে আপনাদের পরে ডিটেলে বলছি। আপাতত গ্রীষ্মের দুপুরে সমস্ত কনসেন্ট্রেশনটা গিয়ে পড়েছিল ওই ওয়েলকাম ড্রিঙ্কের উপরে। ডেকেশনের ক্ষেত্রে এখানে নিয়ম হলো দুপুর 2টোতে রুম দেওয়া হবে, তবে রুম খালি থাকলে আগে পৌঁছে গেলেও আপনাকে রুম দিয়ে দেবে। এখন যেমন ওই 12টা মতো বাজে, কিন্তু আমাদের রুম দিয়ে দেওয়া হলো যেহেতু খালি ছিল। রুমটা দেখে সত্যি বলছি মনটা ভরে গেল। আভিজাত্য, আধুনিকতা ও সমসাময়িকতার মেলবন্ধন। পালঙ্কটা একবার দেখুন, একদম যাকে বলে রয়্যাল টাচ। এত বড় পালঙ্ক, বেশ অন্যরকম একটা আভিজাত্য অনুভব করছি। আর আভিজাত্যের সঙ্গে রয়েছে রুচিশীলতার পরিচয়। ঘরের কোনায় কোনায় সেই ছাপ স্পষ্ট। দেওয়ালে যে ফটোগ্রাফগুলো দেখছেন সেগুলো হয়তো রাজপরিবারের সম্পদ। আর যেটা বলছিলাম, সমসাময়িক চাহিদাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। রয়েছে ইলেকট্রিক কেটল আর চা কফির সম্ভার। এদিকে একটা বুকশেলফ রয়েছে। বাবা, ওটা কি জ্বলন্ত ক্যান্ডেল? ওটা আগে না নেভালে জিনা তো বিপদ ঘটাবে, খেয়ালই তো করিনি। আর আছে বাচ্চাদের জন্য মসকিউটো রেপেলেন্ট প্যাচ, যেটা আমার বেশ সময় উপযোগী একটা ভাবনা বলে মনে হলো। আর এদিকে রয়েছে সোফা আর ওয়ার্ড্রোবের মধ্যে আবার সেফটি লকারও আছে। না, রাজবাড়িতে সেফটি লকার বলবো না, বরং বলি সিন্দুক। আর এদিকটাতে রয়েছে দুটো টয়লেট। ব্যক্তিগতভাবে আমি যেহেতু টয়লেট ট্যুর দিতে অনিচ্ছুক, তাই আমি কোনো ভিডিওতে সেটা দিও না। তার চেয়ে বরং এই আয়নাটা দেখুন, সুন্দর না? আপনাদের রুম ট্যুর দিতে দিতে আমার পেটের মধ্যে ছুঁচো 5 এনকোয়ারি ট্যুর দিয়ে গেছে। তাই দেরি না করে যাচ্ছি খেতে। যেতে যেতে বলে রাখি, বাওয়ালি রাজবাড়িতে শুধুমাত্র খাওয়া দাওয়া করতেও কিন্তু আসা যায়। মানে আপনি চাইলে রুম বুক নাও করতে পারেন, সেক্ষেত্রেও আপনি বেশ অনেকটা সময় কাটাতে পারবেন এখানে। ডে আউটিংয়ের এই যে কনসেপ্ট, সেটাকে এখানে 3ভাবে অফার করা হয়। এক হলো ডে আউটিং লাঞ্চ উইদাউট রুম বুকিং, 2 ডে আউটিং উইথ রুম বুকিং, আর 3 হলো ডে আউটিং উইথ রুম অ্যান্ড হাই টি।
সেক্ষেত্রে আপনি সন্ধে অবধি থাকতে পারবেন। আর হাইটির মূল্য পার হেড 1000 টাকা প্লাস জিএসটি। আমরা অবশ্য সেকেন্ড অপশানটা চুজ করেছি। এই যে দালান মতো জায়গাটা দেখছেন, এখানেই শুনলাম প্রতি বছর দুর্গাপুজো হয়। দুর্গাপুজো এখানে খুব জমজমাটভাবে পালন করা হয়, আর সম্পূর্ণ পুজোটাতেই নাকি গেস্টদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, আর সেটা নাকি বেশ দেখবার মতো একটা ব্যাপার হয়। ডাইনিং এরিয়াটা দেখুন, যথেষ্ট বড়। এটাকে বলে পিয়ানো রুম। একসঙ্গে অনেক টিম বসে খেতে পারে এখানে। এখানে লাঞ্চের 2টো স্লট থাকে, দুপুর 1:45 থেকে 1:45, আর অন্যটা হলো 2টো থেকে 3টে। বুকিংয়ের সময় নিজের চয়েসের স্লট আপনাকে জানিয়ে দিতে হয়। আর খাবারেও রয়েছে হরেক অপশান। সব থেকে হাইস্ট রেঞ্জেরটা হলো রয়্যাল জমিদারি থালি, যার মূল্য 2500 টাকা পার প্লেট। আর তার পরেরটা হলো ক্লাসিক জমিদারি থালি, যেটার দাম পড়বে 1800 টাকার মতো। পেট আর পকেট দুটোর কথা মাথায় রেখে আমরা এটাকেই চুজ করেছি। এই দুটো অপশান ছাড়াও আরও বেশ কয়েকটা থালির অপশান আপনি এখানে পাবেন, যেমন রাজবাড়ি ফিশ থালি, জমিদারি ফিশ থালি এবং জমিদারি ভেজ থালি। এগুলো মোটামুটি জনপ্রতি ওই 1300 থেকে 1500 টাকা রেঞ্জের মধ্যে হয়, আর তার সঙ্গে যোগ হয় জিএসটি। আর আপনি চাইলে আলা কাটেও নিতে পারেন। ডিনার খাবার আমি বাড়ি থেকে করে এনেছি। বাচ্চার খাবার বললে করে দেয় কিনা সত্যি আমার জানা নেই। এখানে অ্যাম্বিয়েন্সের সঙ্গে সামঞ্জস্য রেখে লাইভ বাউল গানের একটা আসর জমে উঠেছে। দাঁড়ান, আপনাদের একটু শোনাই। চারপাশে এত খাবারের গন্ধ, মনে হচ্ছে কখন খাবার দাবার আসবে। শেষমেশ এসেও গেল খাবার। ক্লাসিক জমিদারি থালিতে প্রথমে এলো নিরামিষ অংশটুকু। আর কি নেই তাতে, ভাত, সোনামুগ ডাল, শাক, শুক্তো, আলু পোস্ত, বড়ি চূড়া, আবার রয়েছে কড়াইশুঁটির কচুরি। খাবারের কোয়ালিটি এবং স্বাদ যথেষ্ট ভালো। এবার আস্তে আস্তে এসে গেল আমিষ। কচু পাতায় চিংড়ি, ভেটকি পাতুরি আর মাটন কষা। একেবারে এলাহি আয়োজন। আমিষ পদ যখন টেবিলে এসে পৌঁছেছে, তখন পেটে মোটামুটি ঠাঁই নেই অবস্থা। তবুও তাড়িয়ে তাড়িয়ে খেলাম একটু একটু করে সবকটাই। বিশ্বাস করুন, এত খাবার সবটুকু শেষ করা আমার মতো মানুষের পক্ষে দুষ্কর। তবু বলবো, যতটুকু পেটে ধরাতে পেরেছি খুব তৃপ্তি করে খেয়েছি। এত কিছু ঠেসে ঠুসে যখন স্ট্রাগল করছি, তখনও নাকি চাটনি, মিষ্টি আর দই বাকি। মিষ্টি আর দই আবার এখানকার ইনহাউস বানানো। সেই রসগোল্লা আর দই খেয়ে আমার মতো মিষ্টিপ্রেমী যে কোনো মানুষ ঘায়েল হবেনই হবেন। আর শেষ পাতের মিষ্টি পানটা যাকে বলে চেরি অন দ্য টপ। এরকম জমিদারি লাঞ্চের পর একটা জিনিসেরই ক্রেভিং হয়, সেটা হলো ভাত ঘুম। ঘুম থেকে উঠে ঘুরে দেখব সম্পূর্ণ রাজবাড়ি আর জানার চেষ্টা করব রাজবাড়ির গল্প। ঘুমোতে যাবার আগে চারদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি। জমিদারি বিছানা পেয়ে উৎফুল্ল হয়ে জিনা আজ এক ফোঁটাও ঘুমোলো না। আর উনি না ঘুমালে বলাই বাহুল্য কারোর শোবার জো নেই। তো এই ছোট্ট একটা রেস্ট নিয়ে দেখতে বেরিয়েছি জমিদারি বাড়ি। সামনের এই পুকুরটা দেখুন কি সুন্দর করে সাজানো। ও, রাজবাড়িতে পুকুর না বলে সরোবর বলাই বোধহয় ভালো। এবার বলি ডেকেশনের ডিটেল। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ডেকেশনের জন্য রুম বুক করলেও কি নাইট স্টে করার মতোই খরচ পড়ে? উত্তর হলো না। 20% ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে।
আর ডেকেশনের রুম ট্যারিফ হলো 6,000 টাকা প্লাস জিএসটি। হ্যাঁ, ঠিকই ভাবছেন, যথেষ্ট বেশি। আর রাতে থাকতে চাইলে পেয়ে যাবেন নানান ক্যাটাগরির রুম, যেমন ক্লাসিক হেরিটেজ রুম যার ভাড়া 8,500 টাকা, জমিদারি সুইট যার ভাড়া 12,500 টাকা, রয়্যাল সুইট 17,500 টাকা, ডাক বাংলো যার ভাড়া 21,500 টাকা। আর রয়েছে নতুন বাড়ি যার ভাড়া 10,000 টাকা পার নাইট। সত্যি কথা বলতে কি টু এক্সপেন্সিভ। আমরা যে 6,000 টাকা দিয়ে ডে ট্রিপের জন্য রুমটা পেয়েছি সেটাও খুবই ওভার প্রাইসডই লাগলো। এইদিকে রয়েছে মাঝারি সাইজের একটা সুইমিং পুল। সুইমিং পুলের চারপাশটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। রাতে যদি থাকার প্ল্যান থাকতো তাহলে একটু নামা যেত, কিন্তু যেহেতু আমরা আজই ব্যাক করব তো সে সময় আর হবে না। চারপাশটা এখনো অনেক কিছু ঘুরে দেখা বাকি। এখন ঘুরতে ঘুরতে যে দিকটাতে এলাম সেখানে একটা রুফটপ ক্যাফে আছে। রুফটপ ক্যাফে বলতে আজকাল যেমন দেখা যায় এটা তার থেকে একটু অন্যরকম, রয়্যাল ক্যাফে আর কি। সমস্ত ধরনের ডেকোরেটিভ আইটেম এখানে জমিদারি আভিজাত্যকে মাথায় রেখেই রাখা, যেটা আমি বারবার বলছি, আভিজাত্য ও আধুনিকতার খুব ব্যালেন্সড একটা ভার্সন চোখে পড়ছে সারা রাজবাড়ি জুড়ে। এবার দেখতে যাব রাজবাড়ির মেইন বিল্ডিং, যেটা সাবেকি রাজবাড়ি। এতক্ষণ যেটা দেখলেন সেটা তো এক্সটেন্ডেড পার্ট। আজ থেকে প্রায় 250 বছর আগে স্থানীয় মণ্ডল জমিদার বংশ এই রাজবাড়ি বা জমিদার বাড়ি তৈরি করে। কলোনিয়াল পিরিয়ডে প্রায় 150 বছর ধরে এই বাড়ি তার সমস্ত বৈভব নিয়ে স্বমহিমায় বিরাজ করত। তারপর স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যেমনটা জানি যে আস্তে আস্তে ফিউডাল সিস্টেমটা পুরো ভেঙে যায়, আর বাংলা তথা সমগ্র ভারতের ফিউডাল লর্ড বা জমিদারদের অনেকেই তাদের বিপুল সম্পত্তি আর বৈভব একটু একটু করে হারিয়ে ফেলেন, আর তার প্রভাব গিয়ে পড়ে কিন্তু এই রাজবাড়ির উপরেও। মণ্ডল পরিবারের কিছু সদস্য নাকি অনেক দিন পর্যন্ত তাদের অতীতের গৌরব আঁকড়ে পড়েছিলেন এই বাড়িতে। তারপর যা হয়, জীবন জীবিকার তাগিদে সবাই এদিক ওদিক ছড়িয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেমন করে আজকের এই হেরিটেজ হাউস বাওয়ালি রাজবাড়ি হলো, সেই গল্পেও আসছি। এই প্রপার্টির যিনি বর্তমান ওনার, তিনি 2008 সালে ভগ্ন অবস্থায় এই বাড়ির সন্ধান পান। খুব স্বাভাবিকভাবেই এটি তার দৃষ্টি আকর্ষণ করে, আর তিনি তখন খুঁজে পেতে এই বাড়ির যে 18 জন শরিক তাদেরকে দিয়ে রাজি করান এই প্রজেক্টের জন্য। তারপর 2010 সাল থেকে শুরু হয় এই বাড়ির রেনোভেশন, আর কয়েক বছরের মধ্যেই বাঙালি পেয়ে যায় নতুন বেড়ানোর একটা জায়গা। এই বাড়িতে জানেন অনেক অনেক বাংলা ছবির শুটিং হয়েছে। একটা ঘরের সামনে দেখলাম ঐশ্বর্য রায়ের একটা ছবি, বুঝলাম যে এখানেই চোখের বালির শ্যুট হয়। এই রাজবাড়ি কিন্তু কেবলমাত্র ফটোশ্যুট বা শুটিং নয়, ভাড়া দেওয়া হয় ওয়েডিং ভেন্যু হিসাবেও, আর তার খরচ যে আকাশ ছোঁয়া সে নিশ্চয়ই আর বলে দিতে হবে না। তবু কেউ যদি ইন্টারেস্টেড হন বলবো ওয়েবসাইটে গিয়ে একবার দেখে নিতে পারেন, সমস্ত তথ্য ওখানেই দেওয়া আছে। রাজবাড়ির ছাদটাও কিন্তু বেশ সুন্দর, এখানেও দেখলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে কখনো হয়তো এগুলো পেতে দেওয়া হয়, মানুষজন এখানে এসেও সুন্দর সময় কাটাতে পারেন। মেবি শীতকালে সেসব আয়োজন করা হয়। আর ছাদ থেকে রাজবাড়ির দালানটাও বেশ লাগে। ইস, আমার যদি একটা ড্রোন থাকতো। আর এই হলো বাওয়ালি রাজবাড়ির সেই আইকনিক স্টেয়ারকেস। এখানে বসে রাজকীয় মেজাজে ছবি না তুললে কিন্তু বাওয়ালি ট্রিপ সম্পন্ন হয় না। এটা আসলে ছিল ঠাকুর দালান, এখানে এখনও কিন্তু সন্ধ্যারতি হয়। আর একটা জায়গা আপনাদের দেখানো হচ্ছিল, এখানকার জেলখানা মানে ডানজিয়ান। ভিডিও করেও ছিলাম জানেন, কিন্তু জানি না কিভাবে সেই ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে।
কিন্তু ডানজিয়ানের গল্পটা তো বলি। এটাকে বর্তমানে গেমস রুম হিসাবে ইউজ করা হয়। জেলখানা মানে কি বলুন তো? জমিদারি আমলের কোনো প্রজা যদি ঠিকমতো ট্যাক্স বা কর না দিতে পারত, তাদের এনে শাস্তি স্বরূপ এখানে বন্দি করে রাখা হতো। এতক্ষণ ধরে তো জমিদার বাড়ির প্রাচুর্য আর বৈভবই দেখলাম, আর সেই প্রাচুর্য আর ঐশ্বর্যের উল্টো দিকের যে গল্পগুলো, সেই গল্পগুলোও কিন্তু ছড়িয়ে রয়েছে রাজপ্রাসাদের ইতিউতি। আমরা আপাতত এসে পৌঁছেছি আজকের ডেকেশনের শেষ পর্বে। সন্ধে এখন প্রায় 6:30। এখানে তুলসী মঞ্চের সামনে শুরু হয়েছে সন্ধ্যা আরতি। আমার মতো আপনিও যদি মফস্বলে বা গ্রামে বেড়ে ওঠেন, বাড়ির উঠোনে তুলসী মঞ্চ আর মা ঠাকুমাদের প্রদীপ দেখানোর ছবিটা আপনার কিন্তু খুব চেনা। ঢাকের আওয়াজটা এখানে একটা অ্যাডিশন বটে। সন্ধেবেলার পরিবেশটা সব মিলিয়ে এখানে বেশ মায়াবী লাগছে। এবার আমাদের এখান থেকে চেক আউট করার সময়ও এসে গেছে। কথায় আছে, সব ভালো তার যার শেষটাও ভালো। আমাদের ডেকেশনের শুরু থেকে শেষ সবটাই কিন্তু বেশ ভালো গেল। আমার আজকের গল্পটা তাহলে এখানেই ফুরোলো। যদি কিছু ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা বেড়ানোর গল্প নিয়ে।